হাওড়া ও শালিমার থেকে 4 জন রোহিঙ্গাকে ধরল জিআরপি। এদের মধ্যে একজন মহিলাও রয়েছেন। ধৃত 4 জন হল মোহাম্মদ আলম, দিলদার বেগম, রিয়াজুল আলম ও রবিউল আলম। মোহাম্মদ আলমকে হাওড়া স্টেশন চত্বর থেকে ও বাকি 3 জনকে শালিমার থেকে ধরা হয়েছে। আলম সিঙ্গাপুর থেকে বাংলাদেশের রিফিউজি শিবিরে এসেছিল। সেখান থেকে ভারতে এসে হাওড়া স্টেশন হয়ে দক্ষিণ ভারতে ট্রেন ধরতে যাচ্ছিল। শালিমার থেকে ধৃত 3 জন বাংলাদেশের কক্সবাজার এলাকায় শরণার্থী শিবিরে থাকতো। তাদের কথাবার্তায় বিস্তর অসঙ্গতি রয়েছে। তাদের কাছে পাসপোর্ট সহ ভারতে আসার বৈধ কোনো কাগজপত্র ছিল না। দিলদার বেগমের দাবি তাকে অপহরণ করে ভারতে পাচার করা হয়েছিল। তবে কিভাবে এবং কি উদ্দেশ্যে তারা ভারতে এসেছিল তা এখনো স্পষ্ট হয়নি। ঘটনার পুলিশি তদন্ত চলছে, কিন্তু স্বাভাবিকভাবে এই রোহিঙ্গা পাকড়াও হওয়ায় একটা উত্তেজনা তো তৈরি হয়েইছে। কিভাবে এরা ভারতে প্রবেশ করছে, অনুপ্রবেশ কোথা থেকে হচ্ছে, কিভাবে এরা দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে পড়ছে, সেটা নিয়ে উদ্বেগের পরিসর কিন্তু অবশ্যই তৈরি হয়েছে। ধৃত মোহাম্মদ আলম এ বিষয়ে কি বলেছে শোনাবো আপনাদের। থাকো কোথায়, বাড়ি কই? बारिश बांग्लादेश में रेफ्यूजी कैंप है। रिफ्यूजी कैंपে আছে? रेफ्यूजी कैंप है আরে बांग्लादेश। ইন্ডিয়া কি করতে আইছো? इंडिया में काम करने के लिए ऐसे हम। কাম করানো লেগে আইছিলাম। আচ্ছা, তো কোথায় ধরছে তোমারে? और मैं हैदराबाद था। হ্যাঁ, हैदराबाद में इनिशियर का काट है। अच्छा। सरकार का इधर का তো बांग्ला বলতে পারো না करते पारा। কেন? তুমি তো বাংলাদেশের লোক। हम बांग्लादेश में बर्मा का लोग है। 2017 में बांग्लादेश में आया। अच्छा बांग्लादेश का कॉक्सबाजार बुतवालम कैंप से हुआ है। अच्छा, कॉक्सबाजार कैंप से आया। हाँ, काम से। अच्छा, फिर शालीमार में पकड़ा गया पुलिस? हावड़ा स्टेशन में पकड़ा। हावड़ा स्टेशन में पकड़ा। तो नाम क्या है तुम्हारा? मोहम्मद आलम। पासपोर्ट किसी नहीं? पासपोर्ट नहीं है। बांग्लादेश का रेफ्यूजी कार्ड है। हाँ। इंडिया का भी रेफ्यूजी कार्ड है। रिफ्यूजी कार्ड है? रेफ्यूजी कार्ड है इनिशियर का। পাসপোর্ট নেই, বৈধ কোনো নথি নেই, কিন্তু বলছে যে রিফিউজি কার্ড আছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, কক্সবাজারে রিফিউজি ক্যাম্পে থাকা রোহিঙ্গা কিভাবে ভারতে ঢুকছে? স্বাভাবিক এই প্রশ্নটা ওঠাই, কিন্তু এ থেকে পরিষ্কার হচ্ছে যে ভারতে কিভাবে দিনের পর দিন অনুপ্রবেশ বাড়ছে। ধৃত দিলদার বেগম, যে মহিলাকে গ্রেপ্তার করা হয়েছে এই গ্রুপের সঙ্গে, তিনি কি বলছেন শুনুন। না, আমি দেখছি না। ও একাই ছিল? একাই একাই ছিল? সঙ্গে কে আছে তোমার লাগে? আমার সঙ্গে। হ্যাঁ, আমার সঙ্গে কেউ আছে? একাই ছিল? আমি একা। কোন দিয়ে আইছিল? নদিয়া দিয়ে পালাইছিল? নদিয়া দিয়ে টপকেছো? ও কিডন্যাপ করে না, ও আনছিল। কে আনছিল কিডন্যাপ করে? ও লোকটা আনছিল। ওই লোকটা কই ফেলায় গেছে? ও কশ্মীর আমারে বেশি দিয়েছিল। আচ্ছা, কয় টাকা দিয়ে বেচছিল? আমি জানতে পারছি না। ও তোমার নাম কি আছে গো? আমারে বেশি দিয়েছিল। তোমার নাম কি আছে? আমার নাম দিলদার। বাংলাদেশে কোনে বাড়ি? আমার বাংলাদেশে ও কুতুপালং ক্যাম্পে। হ্যাঁ হ্যাঁ, কুতুপালং ক্যাম্পে। কবে দাঁড়িয়েছিল বাংলাদেশ থেকে? কক্সবাজার কক্সবাজারে নিয়ে আসছিল। হ্যাঁ, কয় টাকা দিয়ে বেচছিল? আমি জানতে পারছি না ও কত টাকা দিয়েছিল। তোমার নাম কি আছে? আমার নাম ওখানে ওখানে বাংলাদেশ ছিল। তোমার নাম কি আছে? এখানে দিলদার। হ্যাঁ হ্যাঁ, দিলদার। আর বাপের নাম কি আছে? দিল মাহমুদ। কি করে বাপ, কি করে? ওর বাপ কিছু করে না, ও নামাজ পড়ে না, ও মসজিদ में আর থাকে। বাড়িতে কে কে আছে? আমার ভাই থাকছি, বেন থাকছি। তার মানে নদিয়ার থেকে অনুপ্রবেশ করা হচ্ছে, কি ভয়ঙ্কর কথা। আমার সহকর্মী হিমাদ্রি ঘোষ তার প্রতিবেদনে কি বলছেন শুনুন। গতকাল হাওড়া স্টেশন এবং শালিমার স্টেশন থেকে মোট 4 জনকে অ্যারেস্ট করেছে জিআরপি। এবং এই অ্যারেস্টের পেছনে তারা যে কারণ দেখিয়েছে সেটা হলো এরা সবাই বাংলাদেশি রোহিঙ্গা। কারণ তারা বাংলাদেশ থেকে এদেশে এসছে কোনো রকম কাগজপত্র ছাড়া। তাদের কাছে না আছে পাসপোর্ট, না বৈধ কোনো পেপার। তাদেরকে জিজ্ঞাসাবাদ করে জানতে পারা যায় তারা ছিলেন বাংলাদেশের কক্সবাজারে রিফিউজি ক্যাম্পে, এবং সেই রিফিউজি ক্যাম্প থেকে তারা ভারতবর্ষে আসে
এবং ভারতবর্ষে আসার পর তারা দক্ষিণ ভারতের দিকে যাওয়ার চেষ্টা করে এবং ওখানে গিয়ে দিনমজুর খেটে রোজগার করবে বলে তারা জানিয়েছেন। এবং এই 4 জনের মধ্যে একজন মহিলা আর 2 জন পুরুষ। মহিলাকে যখন জিজ্ঞাসাবাদ করা হয় তখন মহিলা জানায় যে তাকে নাকি বাংলাদেশের কোনো পুরুষ এখানে নিয়ে এসে বিক্রি করে দেয় এবং সে সেখান থেকে পালিয়ে যায় এবং এদের সঙ্গে দেখা হয় এবং এদের সবাইকে মিলে এরা যাচ্ছিল দক্ষিণ ভারতে এবং দক্ষিণ ভারতে তারা গিয়ে কাজ করে জীবনযাপন করবে বলে জানাচ্ছিল। কিন্তু তাদের কাছে বৈধ পেপার না থাকায়, বৈধ কোনো কাগজপত্র না থাকায় জিআরপি তাদেরকে অ্যারেস্ট করে এবং অ্যারেস্ট করে তাদেরকে কোর্টে চালান করে। এবং এইভাবে দিনের পর দিন এখন বাংলাদেশ থেকে যে কোনো উপায়ে মানুষ কিন্তু ভারতবর্ষে ঢোকার চেষ্টা করছে এবং এটাই হয়ে গেছে সব থেকে বড় অসুবিধার কারণ ভারতবর্ষের জন্য। এইভাবে মানুষ যদি ঢুকতে থাকে তাহলে দেশের জনসংখ্যা ধীরে ধীরে প্রচুর বেড়ে যাবে এবং এটাকে যদি ঠিকমতো আটকানো না যায় তাহলে কিন্তু এটা কোনো বড় অসুবিধার মুখে পড়তে হবে। তাদেরকে জিজ্ঞেস করতে জানা যায় যে তারা কিভাবে এসছে, কোন দিক দিয়ে এসছে, নদিয়া দিয়ে এসছে, মালদা দিয়ে এসছে বা অন্য কোনো জায়গা দিয়ে এসছে, কিন্তু তারা সে ব্যাপারে কোনো কথা বলতে চায় না, গোল গোল কথা বলে। তাতে কেউ বুঝতে পারে না যে তারা কোন দিক দিয়ে কিভাবে ভারতবর্ষে ঢুকেছিল। কিন্তু তাদেরকে ধরতে পেরে জিআরপি একটা বড় কাজ করেছে এবং এই কাজের জন্যই কিন্তু 4 জন বাংলাদেশি অ্যারেস্ট হলো। তবে এটা তো ছোট্ট একটা ঘটনা, মাত্র 4 জনকে গ্রেপ্তার করা গিয়েছে, নজরদারি চলছিল এবং সেই জন্য এদেরকে গ্রেপ্তার করা গিয়েছে হাওড়া স্টেশন থেকে, শালিমার স্টেশন থেকে। কিন্তু প্রশ্ন হচ্ছে প্রতিদিন এই বাংলা দিয়ে কত কত রোহিঙ্গা প্রবেশ করছে এবং ভারতের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে যাচ্ছে। একটা আশঙ্কার বা চিন্তার বিষয় হচ্ছে, আপনারা খেয়াল করে দেখবেন দিল্লিতে, রাজধানী দিল্লিতে প্রত্যেক দিন এই রোহিঙ্গাদের চিহ্নিত করা হচ্ছে এবং রোহিঙ্গাদের কিভাবে সেখান থেকে বের করে দেওয়া যায় সেই নিয়ে পুলিশ তৎপর হয়েছে। সম্প্রতি কয়েকদিন আগেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি স্পষ্ট করেছেন যে দিল্লি থেকে বেছে বেছে রোহিঙ্গাদের আমরা বের করব। এটা খুব ইন্টারেস্টিং একটা বিষয় যে রোহিঙ্গারা কিভাবে ভারতের বিভিন্ন জায়গায় ছেয়ে গিয়েছে। এমনিতেই রোহিঙ্গা সমস্যা মোকাবিলায় বাংলাদেশ হিমশিম খাচ্ছিল শেখ হাসিনার সময় থেকেই। এই রোহিঙ্গা ক্যাম্পগুলোতে যেভাবে একের পর এক মহিলা গর্ভবতী হয়ে পড়ছিলেন এবং সেখানে তারা সন্তান প্রসব করছিলেন, বাচ্চা জন্ম দিচ্ছিলেন, এটা একটা বড় চিন্তার বিষয়। কয়েকদিন আগেই আমেরিকা ইউএসএড বাংলাদেশ বন্ধ করেছে, মানে ট্রাম্পের অ্যাডমিনিস্ট্রেশন বাংলাদেশকে অর্থ সাহায্য দেওয়ার কথা বন্ধ করেছে, ঘোষণা করে দিয়েছে 90 দিনের জন্য। কিন্তু ইউনূস সরকারের তরফ থেকে এই ন্যারেটিভ চালানো হচ্ছে যে রোহিঙ্গাদের জন্য কোনো অর্থ সাহায্য বন্ধ হয়নি। তো এটা কত বড় চিন্তার আপনারাই বিবেচনা করুন। জানাতে থাকুন আমাদের, দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন চ্যানেলটি।